দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। নানা রকম দৌড় প্রতিযোগিতার কথা শোনা যায়, কিন্তু শেরপুরে শ্রীবর্দির গরুর মই দৌড় প্রতিযোগিতা একটু ভিন্নধর্মী। প্রতি বছর শেরপুরে শ্রীবর্দিতে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। স্থানীয় ঐতিহ্য ধরে রাখতেই আয়োজকেরা এই আয়োজন করে থাকেন। তবে নাম জেনেই মনে হচ্ছে না কি আছে এতে। গরুও আছে, আবার মইও আছে। ঘটনাটা কি, চলুন দেখে আসি। শ্রীবর্দির দোষ্টিপাড়া গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে লোকে লোকারণ্য। প্রতিযোগীরা হাজির গরু নিয়ে। চারটি ষাঁড় গরু মিলে একটি দল, সাথে মানুষও থাকেন 4 জন। এবার প্রায় 50টির মতো দল অংশ নিয়েছে এই দৌড় প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের বিরাজ করে এক ধরনের উৎসবের আমেজ। দূর থেকেও লোকজন আসে প্রতিযোগিতা দেখতে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সাথে কথা বলে জানা গেল, তারা পারিবারিক পরম্পরায় এ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছেন। তাদের বাপ দাদারাও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আয়োজকদের ভাষ্য অনেকটা একই। তারা বলছেন, ঐতিহ্য আর পরম্পরা ধরে রাখতেই এই দৌড় প্রতিযোগিতার আয়োজন। আমাদের দাদাদের আগে থেকে এই খেলাটা শুরু হয়েছে। আমি ছোট থেকে এই খেলার ভিতরে যাই, অনেক জায়গায় গিয়েছি। এই খেলা এখন আমাদের এলাকায় এই খেলাটা এখন চলতেছে। এই খেলায় আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় আসছেন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ এই খেলা উপভোগ করতেছেন। অনেক দর্শক এসেছে, দর্শকদের দেখে আরো অনেক ভালো লাগতেছে আমার, এর জন্য আমি খেলাটা দেখতে এসেছি। প্রতি বছর এখানে খেলা হয়। এই গরুর খেলাটা সবচেয়ে প্রিয় খেলা, দর্শকও পছন্দ করে এবং পাবলিকও পছন্দ করে, ঘোড়ালারও পছন্দ করে। এই খেলার দীর্ঘ আজকে 25 বছর ধরে এই খেলাটা বর্তমানে এই মাঠে চলতেছে। এদিকে মই দৌড় প্রতিযোগিতা নিয়ে কথা বললেন শ্রীবর্দী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর দৌড়, এটি প্রায় বিলীনের পথে ছিল। আবার পূর্বপুরুষদের ন্যায় নতুন করে যুব সমাজ শুরু করছে। জনপ্রতিনিধি হিসাবে প্রত্যেকটা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানদেরকে নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলের সমন্বয়ে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর খেলা আমরা যেন আগামী বছর প্রত্যেকটা ইউনিয়নের এই বিনোদন যেন শুরু করতে পারি। বাংলাদেশের প্রতিটি এলাকারই নিজস্ব কিছু সংস্কৃতি থাকে, যার অংশ হিসেবেই শ্রীবর্দির গরুর মই দৌড় শেরপুরের স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রেখেছে। প্রতিবন্ধী হয়েও শিক্ষার আলো থেকে নিজেকে বঞ্চিত করেননি পাবনার আটঘরিয়ার তানিয়া খাতুন। উচ্চতা কম হওয়া নিয়ে নানা কটূক্তি শুনেও চালিয়ে গেছেন লেখাপড়া। উচ্চ মাধ্যমিক শেষ করে অনার্স প্রথম বর্ষে পড়ছেন। স্বপ্ন আইনজীবী হওয়ার, কিন্তু আর্থিক টানাপোড়েনের কারণে লেখাপড়া চালিয়ে যেতে পারছেন না। জন্মের পর থেকে শারীরিক জটিলতার কারণে উচ্চতা বাড়েনি উপজেলার বেরুয়ান গ্রামের তানিয়ার। বয়স 19-এর কোঠায়, কিন্তু দেখতে 7 থেকে 8 বছরের শিশুদের মতোই উচ্চতা। বেটে হওয়ার কারণে কটূক্তি শুনতে হয়েছে স্কুল কলেজে। এরপরও লেখাপড়া ছাড়েননি তিনি। পরিবারে আর্থিক অসচ্ছলতা থাকার পরও সবকিছু ছাপিয়ে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে এখন সমাজবিজ্ঞানে অনার্স করছেন। ছোটকালে দেখাইছেন, এর জন্য বড় হয় না। এ হচ্ছে বাউল, অনেক কথা কয়। হচ্ছে বাবা মায়ের শুধু শুধু লেখাপড়া করাচ্ছে, কোনো চাকরি বাকরি করতে পারবে না। মেয়ের অদম্য ইচ্ছে থাকা সত্ত্বেও অভাবের সংসারে মেয়েটির লেখাপড়া আর চালাতে পারছেন না হতদরিদ্র বাবা। আমি তো চিকিৎসা বাবদে তাকে চলাইতে পারি নাই আর্থিক কারণে। এখন আমি লেখাপড়ার দিক দিয়ে আমি যতটুকু আবার যথেষ্ট চেষ্টা করে আমি তাকে লেখাপড়া শেখাইছি।
তানিয়ার জীবন সংগ্রামকে সাধুবাদ জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আগামী দিনে ওর পড়ালেখার যে ব্যবস্থা যথাসাধ্য আমি আমার তরফ থেকে চেষ্টা করব এবং আমি ইতিমধ্যে ওর বাবার সঙ্গে কথা বলেছি। তানিয়ার স্বপ্ন পূরণে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন এমন প্রত্যাশা তার পরিবারের। অনেক প্রতিযোগিতার মতো এবারে নিয়ে এসেছি আপনাদের সামনে ডাইভিং কম্পিটিশন। এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে শুধু ভালো সাঁতার জানলেই হবে না, অনেক উঁচু সেতু থেকে লাফ দিয়ে নিজেকে ধরে রাখার কৌশলও জানতে হবে। বসনিয়ায় প্রতি বছর এরকম ডাইভিং প্রতিযোগিতার আয়োজন করা হয়, আর এতে অংশ নেয় দক্ষ সাঁতারু সহ হাজার হাজার দর্শক। দক্ষিণ বসনিয়ান শহরে শুরু হলো 456তম অ্যানুয়াল ডাইভিং কম্পিটিশন। রোববার 23 মিটার উঁচু মোস্তার ব্রিজ থেকে লাফ দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডুবুরিরা। মশাল জ্বালিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায় তাদের। রাতের ডাইভিং প্রতিযোগিতার অংশ না হলেও পর্যটকদের সামনে ডুবুরিদের প্রতিভা তুলে ধরা হয় এই উদ্বোধনী আয়োজনে। পরদিন সকালে শুরু হয় আসল প্রতিযোগিতা। অনেক ডুবুরিদের দেখা যায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। আমি এই ঐতিহাসিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিততে পেরে অনেক আনন্দিত। আজকে আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হলো। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীরা জড়ো হয় এই ডাইভিং কম্পিটিশন উপভোগ করতে। ব্রিজের উপর এবং নিচে দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই প্রতিযোগিতাকে ঘিরে মানুষের আগ্রহ অনেক। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এটাই প্রমাণ করে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক গর্বিত। 1566 সালে তৈরি করা এই ঐতিহাসিক মোস্তার ব্রিজেই যুগের পর যুগ ধরে হয়ে আসছে অ্যানুয়াল ডাইভিং কম্পিটিশন। দেশি বিদেশি অংশগ্রহণকারীদের দেখা যায় এই প্রতিযোগিতায় অংশ নিতে। কত কিছু কেনার জন্যই মানুষ হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু এবারে তাদের এই লম্বা লাইন মানে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে লটারির টিকিট। লটারির টিকিটের জন্যই ভিড় করেছেন অসংখ্য মানুষ, আর সবারই একটাই কথা, জিততেই হবে। এই লম্বা সারি দেখে অবাক হয়ে যেতে পারেন অনেকেই। আর কিছু নয়, 1.28 বিলিয়ন মেগা মিলিয়ন লটারির জন্য সারিতে দাঁড়াতে দেখা যায় অনেক মানুষকে। এই চিত্র লটারির শেষ দিন 29 জুলাইয়ের। এই লটারির জন্য অনেক মানুষ লড়াই করলেও 6 ডিজিটের লটারি নাম্বার না মিলায় কারো কপালে জুটেনি মেগা মিলিয়ন জ্যাকপট। শেষ এই মেগা মিলিয়ন জ্যাকপট জেতা হয়েছিল 15 এপ্রিল। হৌথর্নে ব্লুবার্ড লিকার স্টোরে দেখা যায় শত শত মানুষের উপচে পড়া ভিড়। এই দোকানটাকে লাকি মনে করায় এখান থেকেই লটারি কিনতে দেখা যায় বেশিরভাগ মানুষকে।
আমি স্যালি টেনার। আমি এখানে $1 বিলিয়ন সুপার লটারি জিততে এসেছি। আমি এই দোকান থেকে কিনছি কারণ এখান থেকে লটারি কিনে এর আগে অনেকে জিতেছে, তাই আমি মনে করি এই দোকানটা লাকি। কেউ না জেতা পর্যন্ত এই লটারির মূল্য বাড়তেই থাকবে। এরপর লটারির মূল্য হয়ে যাবে 1.7 বিলিয়ন, যেটা হবে আমেরিকার সর্বোচ্চ লটারি প্রাইস। ব্লুবার্ড লিকার স্টোর থেকে এর আগে অনেকে লটারি জিতেছে। ব্লুবার্ডকে আমাদের দেশে ভাগ্যের প্রতীক ধরা হয়, তাই এই দোকান থেকে ক্রেতারা বেশিরভাগ লটারি টিকিট কেনে। এই লটারির জন্য 302.5 মিলিয়ন মানুষ লড়াই করছে। তাই এই লটারির পিছে $2 খরচ করবেন কিনা তাও চিন্তা করার বিষয়। ভালো নেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। বিগত 22 বছরে সুন্দরবনে অন্তত 46টি বাঘের মৃত্যু হয়েছে। নোনা পানি, ঝড় জলোচ্ছ্বাস সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আর বন সংলগ্ন শিল্প কলকারখানার ভয়ানক দূষণ বাঘদের টিকে থাকার পরিবেশকে নষ্ট করছে। ক্ষিপ্র গতি, দুর্দমনীয় শক্তি আর ভয়ঙ্কর সুন্দরের মিশেলে রাঙানো বাঘ। বিশ্বজুড়ে বাঘের মোট 9টি উপপ্রজাতি থাকলেও গত শতাব্দীতে বিলুপ্ত হয়েছে 3টি। তাই এ সময় ভালো নেই বনের রাজা। শিকারী বাঘ যেন নিজেই পরিণত হচ্ছে শিকারে। গেল 3 বছরে দেশে মৃত বাঘ উদ্ধার হয়েছে 6টি, মিলেছে 2টি চামড়া। আর 22 বছরে সুন্দরবনের অন্তত 46টি বাঘের মৃত্যু হয়েছে, যার মধ্যে স্বাভাবিক মৃত্যু হয়েছে 8টির। বিশ্বব্যাপী বাঘ বিপন্ন প্রাণী। সারা বিশ্বে 13টি দেশে বাঘ আছে। এখানে বাঘ সংরক্ষণের জন্যেই মূলত রাশিয়ায় আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্যে, সম্মেলনের মধ্য দিয়েই 29শে জুলাইকে বাঘ দিবস হিসেবে পালন করা হয়। আমাদের দেশে বাঘ দিবস পালন করা হয়। আমাদের দেশে বাঘের আবাসস্থল সুন্দরবনেই বাঘ আছে। বাঘের এখানে যে খাবার, যেটি হরিণ, শূকর, এখানেও পর্যাপ্ত পরিমাণে আছে। বাঘের সংখ্যা আমাদের এখানে যেটি বলা হচ্ছে সেটি হলো 2008 সালের সর্বশেষ গণনা। বাঘ পদ্ধতিতে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে যে গণনাটা করা হয়েছিল, সেই গণনা অনুযায়ী বাঘের সংখ্যা 114টি। বাঘ রয়েছে বিশ্বের এমন 11টি দেশের সরকার প্রধানের 2022 সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা বাস্তবায়ন হয়নি দেশে। সুন্দরবন সংলগ্ন শিল্প কারখানা ও বনের ভেতর দিয়ে চলা জাহাজের দূষণ, জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব সহ নানা কারণে রাজত্ব ছোট হয়ে আসছে। এখন বলা হচ্ছে একটি বাঘ প্রকল্প নেওয়া হয়েছে। সেই প্রকল্পটি পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় অনুমোদন করে। এই বছরে 2022 সালের মার্চে প্রকল্পটি অনুমোদিত হয়। আমাদের দেশের সরকারের অর্থায়নের প্রকল্প। ইতিমধ্যে ধারণা করা হচ্ছে যে বাঘের সংখ্যা বেড়েছে। সুন্দরবনের পরিবেশটি যথাযথ রাখা, মানে মানুষের উৎপাত এবং বাঘ যাতে বসবাস করতে পারে সেই রকম পরিবেশ ঠিকঠাক থাকার জন্য যে বাঘের সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। যেমন বাঘ দেখা যাচ্ছে, পর্যটকরা গত বছরে এই মৌসুমে অন্তত 2 দফা বাঘ দেখতে পেয়েছে এবং একাধিক বাঘ দেখতে পেয়েছে। খুবই সম্প্রতি শ্যামনগরের গোলখালি এলাকায় বাঘের দেখা মিলেছে, বাঘ এসেছিল সেই কারণে। এই জন্য সরকারের একেবারে অগ্রাধিকারমূলক প্রকল্প ছাড়া অন্যান্য প্রকল্পগুলোতে অর্থ ছাড়ের ব্যাপারে অনেক বেশি বিবেচনা করা হয়েছে। এই জন্যে বন বিভাগের সংশ্লিষ্ট অনেকেই
আশঙ্কা প্রকাশ করছেন যে তারা হয়তো অর্থ বরাদ্দ সময় মতো পাবেন না, যে কারণে হয়তো প্রকল্পটি বাস্তবায়নে বাধাগ্রস্ত হতে পারে বা দেরি হতে পারে। সম্প্রতি ফরিদি নোমান নামের এক চিত্রগ্রাহকের ক্যামেরা লেন্সে ধরা পড়ে কাছ থেকে তোলা বাঘের কিছু চমৎকার ছবি। সুন্দরবনের শরণখোলার কটকা খালের কাছে 4টি বাঘ ধরা পড়েছিল তার ক্যামেরায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করে আর জানান দেয় বাঘের ভয়ঙ্কর সুন্দরের সৌন্দর্য। সবশেষ বাঘ শুমারির তথ্য বলছে সুন্দরবনে এখন বাঘের সংখ্যা 114টি। জীববৈচিত্র্যকে টিকে রাখতে দিতে হবে তাদের জন্য তাদের মতো পরিবেশ। বনের বাঘের জন্য তাই প্রয়োজন তার বেঁচে থাকার মতো বন। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।